এরকম একটা দেশ যেখানে লোকে ইংরেজি জানে না, সেই দেশে যদি আপনি বিদেশে বসে ইংরেজিতে সাক্ষাৎকার দেন, তাহলে তো লোকে এরকম আবোল তাবোল অর্থ করবে, কারণ তারা তো ইংরেজি বোঝে না। আসলে গুপ্ত রাজনীতি করতে করতে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে আমার এখন খুব ডানে তুষার ভাই, আমার মাঝে মাঝে মনে হয় তুষার ভাই কি তাদের লোক, আমি ভয় পাই এরকম। পৃথিবীকে বুঝ দিয়ে তো নির্বাচন করতে হবে না, আমাদেরকে বুঝ দিলে পৃথিবী বুঝবে। জামাতে ইসলামী, আমার তো মনে হয় ইসলামের যে তাদের ইসলামটা দিয়েই তাদের রাজনীতি, আর বাইরে আর কিছু নাই। আওয়ামী লীগের যদি এত আন্তর্জাতিক শক্তি থাকতো তাহলে আওয়ামী লীগ পালালো কেন বা চলে গেল কেন? এই বিপ্লব অভ্যুত্থানের নায়করা যখন আপনার আর্থিক সুবিধা নেওয়া শুরু করে তখন আর বিপ্লব থাকে না। মেয়েরা শুধু মেয়েদের সামনেই নাচবে, কিন্তু ডাকসুতে কিন্তু আবার তাদের প্যানেলের মধ্যে মেয়ে ছিল। মেয়েরা তাহলে শুধু মেয়েদের সাথে নির্বাচন করতো, শুধু মেয়েদের হলে। ডাকসু কেন্দ্রীয় তো আবার মেয়ে আসলো কেন? তো দিন শেষ হলো না, হঠাৎ করে মনে হলো যে কোরাল শেষ হয়ে যাবে। কোরাল তো উৎপাদন হয় প্রবাল, তো তাহলে যেই দ্বীপ ডুবে যাবে সেই দ্বীপের জন্য এত অস্থিরতা তারা করছেন কেন? বলি জামাতে ইসলাম ছাত্র শিবিরের যারা সদস্য, তারা কিন্তু লেখাপড়া করে, কোচিং সেন্টার করে, নানানভাবে সরকারি চাকরি তারা বেশি বেশি পেয়েছেন, নিয়েছেন। নির্বাচন কমিশন ইসলামী ব্যাংকের কাছে নির্বাচনে সাহায্য করার জন্য কর্মী চেয়েছে, এইটা তো হওয়া উচিত না। দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, এবং আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে আরও উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় সেন্ট মার্টিনে কেন হাহাকার এবং সাম্প্রতিক ইস্যু। শুরুতেই তুষার ভাই, আপনাকে একটু শুরু করতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে খুব শীঘ্রই আওয়ামী লীগের কার্যক্রম আবার সচল হতে পারে। দৃশ্যমান বিচার হওয়ার আগে আওয়ামী লীগের কার্যক্রম সচল হওয়ার সম্ভাবনা আছে কিনা, অথবা এটা হতে পারে কিনা, নির্বাচনের সময় মাত্র 4 মাস বাকি, এই সময় প্রধান উপদেষ্টার এমন বক্তব্য আপনি কিভাবে দেখছেন, অথবা আপনি কি বুঝেছেন এই বক্তব্যে? আমি ইংরেজিতে যেটা শুনেছি তার ইন্টারপ্রিটেশন আসলে এটা না। উনি বলেন নাই যে এটা সচল হতে পারে, উনি বলেছেন যে তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই, তারা স্থগিত অবস্থায় আছে। ফলে স্থগিতাদেশ যদি থাকে সেটা উঠে যাওয়ার সম্ভাবনাও আছে, নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আসলে আছে। উনি যেটা করেছেন আসলে উনি পলিটিক্যালি এবং লিগালি কারেক্ট একটা বক্তব্য দিয়েছেন, কেননা তারা তো নিষিদ্ধ করেন নাই, তারা বলেছেন স্থগিত আছে কার্যক্রম, বিচার এবং সংস্কার যা যা কিছু আছে এগুলো সম্পন্ন হবে একটা সময়, বিচার সম্পন্ন হওয়ার সাথে সাথে এটা কি থাকবে নাকি থাকবে না সেটা ডিসিশন হবে। অর্থাৎ তারা কাজকর্ম বন্ধ করে দিয়ে দলটাকে অর্ধমৃত বা মৃত অবস্থায় রেখে দিয়েছেন। এটা আবার পুনর্জাগরিত হতে পারে যদি বিচারের ফলাফল প্রকাশিত হয়। তো এই সম্ভাবনা তো থেকেই গেছে, ফলে উনি মিথ্যা কিছু বলেন নাই। আবার এটাও বলেন নাই যে এটা চালু হতে পারে, উনি কিন্তু এটা বলেন নাই। আরও একটা কথা তিনি বলেছেন যে নির্বাচন কমিশন তাদেরকে স্থগিত করে রেখেছে, ফলে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, এটা তার না, এটা উনি বলেছেন, বা এই ধরনের একটা কিছু বলেছেন। এবং এই ব্যাপারটা কিন্তু তারা তখনও করেছিলেন, তারা কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন কমিশনকে বলে দিয়েছে। নির্বাচন কমিশন আরেকটা মজার জিনিস বলেছিল যে তারা নিবন্ধন স্থগিত করেছে। তো নিবন্ধন আসলে স্থগিত করা যায় না, নিবন্ধন হয় থাকবে নাহলে থাকবে না। তো যাই হোক, নির্বাচন কমিশন যাই করেছে সেটার জবাব তারা দিবেন। তবে প্রধান উপদেষ্টা আসলে এটা বলেন না যে অতি শিগগিরই আওয়ামী লীগের কার্যক্রম শুরু হতে পারে। এটা কিন্তু আবার আসিফ নজরুল সাহেব পরে ব্যাখ্যা করেছেন, বলেছেন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে বা নেই বললেই চলে। এর মানেই হচ্ছে যে এক ধরনের বলে দেওয়া হলো যে বিচার কি হবে সেটা তারা জানেন। আমার কাছে বরং এইটা মনে হচ্ছে একটু আপত্তিকর, কেননা বিচার কি হবে এটা তারা কি করে বলেন, সম্ভাবনা নাই একেবারে, এটাও বা তারা কিভাবে বলেন। বরং প্রধান উপদেষ্টা ঠিক কথা বলেছেন যে যতক্ষণ এটা স্থগিত আছে ততক্ষণ এইটা চালু হওয়া অথবা বন্ধ হওয়া দুইটা সম্ভাবনা আসলে আছে, উনি এটাই বলেছেন। মানে নির্বাচন, এবং উনি আসলে পশ্চিমে তো এমন বক্তব্য না, উনি তো আসলে সাক্ষাৎকার দিয়েছেন একটা পশ্চিমা মাধ্যমে, সেটা আবার কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া না। জিটিও হচ্ছে একটা সাবস্ক্রিপশন বেসড ইন্টারনেট চ্যানেল, যেখানে সাবস্ক্রিপশন করলে আপনি পুরো সাক্ষাৎকারটা দেখতে পাবেন, এবং সেইখানে উনি সাক্ষাৎকার দিয়েছেন। এই প্রবণতাটাকে আমি বরং মনে করি যে এটা আমাদের জন্য দুঃখজনক যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ ইংরেজি বোঝে না। আপনি লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশের এক অদ্ভুত জিনিস আছে, ইংরেজি শিখিয়ে আপনি হিরো হতে পারেন, ইংরেজি শিক্ষকরা হিরো। ইতিহাস শেখালে আপনি হিরো না, ভূগোল শেখালে আপনি হিরো না, অঙ্ক শেখালে আপনি হিরো না। ইংরেজি শেখালে আপনি একটা বিরাট হিরো। ইংরেজি শিক্ষা করিয়ে লোকজন পদক পায়,
লোকজন লক্ষ কোটি টাকার মালিক হচ্ছে ইদানিংকালে। তো এইটা একটা অদ্ভুত ব্যাপার যে বাংলাদেশের লোকজন ইংরেজি শেখে না, স্কুলে ইংরেজি শেখায় না। যেখানে তার স্কুলে ইংরেজি শেখার কথা সেখানে না শিখে 12 বছর পড়াশোনা করেও সে ইংরেজি শিখতে না পেরে কলেজ পর্যন্ত সে ইন্টারনেটের টিচারদের কাছে ইংরেজি শিখে। তো এরকম একটা দেশ যেখানে লোকে ইংরেজি জানে না, সেই দেশে যদি আপনি বিদেশে বসে ইংরেজিতে সাক্ষাৎকার দেন তাহলে তো লোকে এরকম আবল তাবল অর্থ করবে, কারণ তারা তো ইংরেজি বোঝে না। তো এই যে সাক্ষাৎকার তো দেশের মানুষের জন্য, বিশ্বে কি আসে যায় আপনি বলেন তো? গাদ্দাফি জাতিসংঘে বক্তৃতা দেয় নাই, ফিদেল কাস্ট্রো বক্তৃতা দেয় নাই, ওর্টেগা বক্তৃতা দেয় নাই, পশ্চিমা বিশ্ব তাদেরকে দেখতে পারে না, জাতিসংঘ তাদেরকে দেখতে পেরেছে। ফিদেল কাস্ট্রো তো 4 ঘন্টা ধরে বক্তৃতা দিয়েছে। আন্তর্জাতিক শক্তির কাছে আমাদেরকে জবাব দিতে হবে কেন? আপনি এটা আমাকে একটু বুঝিয়ে বলেন। আন্তর্জাতিক শক্তির কাছে নির্বাচনে জবাব দিতে হবে না। নির্বাচন আমাদের বিষয়, জনগণের নির্বাচন, আমরা ভোট দিব, আমাদের সরকার নির্বাচিত করব। আমাদের কাছে স্বচ্ছ থাকতে হবে। পৃথিবীর কাছে স্বচ্ছ থাকার কি আছে? আমাদের কাছে স্বচ্ছ হইলে পৃথিবী অটোমেটিক্যালি স্বচ্ছ হবে, তাই না? পৃথিবীকে বুঝ দিয়ে তো নির্বাচন করতে হবে না, আমাদেরকে বুঝ দিলে পৃথিবী বুঝবে। এবার আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলেন সেটা করি, যে উনি ওখানে সাক্ষাৎকারটা দিয়েছেন এবং ইংরেজিতে সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকারে উনি যা বলেছেন সেখানে আরও কিন্তু চুম্বক অংশ আছে। তো এইটা ঘটেছে, মেহেদী হাসান তাকে বারবার চাপ দিচ্ছিলেন, উনি ওই যে আপনি বললেন পশ্চিমা বিশ্ব, ওই পশ্চিমা বিশ্বের কাছে ভালো থাকার জন্য বক্তৃতাটা দিয়েছেন, কারণ বা এই সাক্ষাৎকারটাতে এইভাবে বলেছেন, কারণ পশ্চিমারা না ব্যানিশ করা, বন্ধ করে দেওয়া, নিষিদ্ধ করে দেওয়া, এটাকে মনে করে লিবার্টির উপর হস্তক্ষেপ। সেই কারণে পশ্চিম যেহেতু শুনবে সেজন্য উনি বলেছেন সম্ভাবনা তো একটা আছে। আমার ধারণা এইটাই উনি করেছেন, আর কিছু। ধন্যবাদ। মনি আপা, একটু আপনার কাছে আসতে চাই, যে অভিন্ন প্রশ্নটা আপনার কাছেও রাখতে চাই, যে আওয়ামী লীগের সচল হওয়ার বিষয়ে যে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা, সেটি হওয়ার আগে দলটির বিরুদ্ধে তো মানবতা অপরাধ বিরোধী অভিযোগ রয়েছে, সেই অভিযোগে মামলাও হয়েছে, মামলার রায়ের ব্যাপার আছে, সব মিলে প্রধান উপদেষ্টার মন্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আমি অত ইংরেজি বুঝি না, আমি যেটুকু বুঝি আমি সামারি হিসেবে যেটা আমি বলবো, প্রধান উপদেষ্টা এই প্রথম বলে নাই বিদেশে গিয়ে, এর আগেও লন্ডনেও সে এই ধরনের কথা বলেছিলেন, এবং তার আগে যখন এই ব্যান হয় আপনার বা স্থগিত হয়, তখন তার 3-4 দিন আগে সম্ভবত প্রধান উপদেষ্টা বলেছিলেন বাংলাদেশি যে আওয়ামী লীগ আসলে আমি যা বুঝলাম এটা ব্যান করা যায় না, এটা যাবে না বা যায় না। ঠিক একই কথা আইন উপদেষ্টাও বলেছিলেন। তারপর আমরা কি দেখেছি? ছাত্ররা মাঠে নামলো, আগে হইচই করলো যে কোনোভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ, তখন কিন্তু স্থগিত বলতে কোনো শব্দ ছিল না, নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ, তারা মাঠে নামার পরে তারা বিএনপিকে ওয়েলকাম করলো, বিএনপি এইখানে যায় নাই, বিএনপি কোনো আগে পিছিয়ে এই ব্যাপারে কিছু বলে নাই। তারপরে তারা জামাতকে নিল এবং ইসলামী শক্তিগুলোকে সাথে নিয়ে তারা যেইখানে একজন উপদেষ্টার বাসার সামনে দিয়ে কিন্তু কাউকে হেঁটে যেতে দেওয়া হয় না, তাকে গাড়িতে যেতে হয়, সেই জায়গায় তারা যমুনার সামনে দখল করলো, দখল করে তারা আপনার মঞ্চ করলো, তাদেরকে গরমের মধ্যে তারা কাজ করছে, সরকারের খুব কষ্ট হলো, ঠান্ডা পানির প্রলেপ দিল, বাতাসের ব্যবস্থা করলো, নাস্তা পানির ব্যবস্থা করলো, এইসব করে সরকার 2 দিন বা 3 দিনের দিন সরকার ঘোষণা দিয়ে ফেললো যে নিষিদ্ধ। নিষিদ্ধের সময় কিন্তু সরকার একবারও স্থগিতর কথা বলে নাই, বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো। তা আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এগুলো কিন্তু সব বাংলায় বলেছে। তুষার ভাই এতক্ষণ যেটা বললো ওটা ইংলিশ নিয়ে, ওটা অনেক পরের কথা, ওটা আমি মানি বা না মানি কিচ্ছু আসে যায় না, আমি আগের কথাগুলো বলছি। তো নিষিদ্ধ করলো, নিষিদ্ধ করে তারপরে কি হলো, এই নিয়ে কথা বললো, বিএনপি বললো যে আমরা আগেই বলেছিলাম। বিএনপিকে নিয়ে যখন বললো, বিএনপি মাঠে নামে নাই, নিষিদ্ধ হয়েছে, খুব খুশি। বাংলাদেশের কিছু মানুষ যারা জুলাই আন্দোলন করেছে তারা খুব খুশি, বিএনপি উল্টা ভিলেন হয়ে গেল। এরপরে যখন চিফ অ্যাডভাইজার লন্ডন গেলেন ঈদের পরে, লন্ডন যাওয়ার পরে যখন আবার উনি বিদেশ গেলেই বেশ ফুরফুর মেজাজে থাকে, উনি বেশ সুন্দর কথা বলেন, বাংলাদেশে এত কথা উনি বলেন না। লন্ডনে একজন সাংবাদিকের খুব চেপে ধরার মধ্যে সাক্ষাৎকারে উনি বললেন যে না, কোথায়, আমি তো নিষিদ্ধ করি নাই, এটা স্থগিত হয়েছে, স্থগিত হয়েছে। এই তখন কিন্তু নিষিদ্ধ না স্থগিত, আবার এটার একটা রোল উঠলো বাংলাদেশে। আবার এখন ওটা স্থগিতের মধ্যে আছে, যে কার্যক্রম বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তো বিচার কার্য না হওয়া, এখানে কিন্তু যেটা তুষার ভাই বললেন যে রেজিস্ট্রেশন, লাইসেন্স কিন্তু বাতিল করা বা না করা সেটা অন্য ব্যাপার, কিন্তু লাইসেন্স স্থগিত হতে পারে না।
দলের একেবারে বাদ কার্যক্রম হতে হবে। দলের কার্যক্রম স্থগিত থাকবে। এইবার যখন আবার উনি আমেরিকায় গেলেন, তখন কথা হলো এই ধরনের প্রশ্নের একটা জায়গায় উনি বললেন যে স্থগিত দেশ উঠে যাওয়ার সম্ভাবনা আছে। এর আগেও কিন্তু কথা হচ্ছিল আন্তর্জাতিকভাবে যে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে কিনা, না দেওয়া হলে অনেক সমস্যা হতে পারে, এবং অনেক বিশ্বের অনেক দেশ থেকে কিন্তু ইলেকশন করতে দেওয়ার জন্য এক ধরনের চাপ ছিল। এবং আমার যা ধারণা প্রধান উপদেষ্টা এটাকে চাপিয়ে অনুভব করছিল। তো উনি নন পলিটিক্যাল মানুষ, উনি ব্যবসা ভালো বুঝে, উনি ব্যবসায়িক সূত্র ধরে হিসাব করছে যে যেখানে মূলধনই চলে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে আমি আমার লভ্যাংশটা তুলে নিই, নইলে আমার আমসালা সবই যাবে। উনি হয়তো এটা বলেছেন যে সম্ভাবনা আছে। তো সম্ভাবনা আছে, এবং এই যে ল অ্যাডভাইজার উনি বলছেন যে সম্ভাবনা নাই বললেই চলে, উনিও কিন্তু বলছিলেন স্থগিত করার আগে বা নিষিদ্ধ করার আগে, তাদের কথায় আমি বলছি, উনিও বলছিলেন এটা হয় না, আইনের মাধ্যমে এটা হয় না। কিন্তু তারা নির্বাহী আদেশে এটা করেছেন। এখন যিনি নির্বাহী আদেশে করেছেন উনি বলেছেন সম্ভাবনা আছে, হলেও হতে পারে। সেটা আমরা এখন সময়ের জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছু নেই, দেখা যাবে কি করে। জি, ধন্যবাদ। তুষার ভাই, আপনি যেটা বলছিলেন যে পশ্চিমাদের কাছে আমাদের কেন এত জবাবদিহিত করতে হবে, প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিবের সাথে কথা বলেছেন, সেখানে ডক্টর ইউনূস বলেছেন আগামী নির্বাচন বানচালের আন্তর্জাতিক মদদ রয়েছে, আওয়ামী লীগও নির্বাচন চায় না, এজন্য তিনি জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন। ক্ষমতা গ্রহণের 1.5 বছর পর নির্বাচন আয়োজন করার জন্য কি নির্বাচন বানচালের সুযোগ পাচ্ছে একটি মহল, নাকি আগে নির্বাচন দিলে এই শঙ্কাই তৈরি হতো না? আপনি কি মনে করেন? নির্বাচন বানচাল কেউ করতে চায় বলে আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় না, আপনি যদি আমার ব্যক্তিগত মতামত নেন। কেননা আপনি এই স্ববিরোধিতাটা আপনি লক্ষ্য করতে পারেন আপনার আজকের প্রশ্নেই। আপনি বলছেন যে আওয়ামী লীগকে কি অনুমতি দেওয়া হবে বা আওয়ামী লীগ কি নির্বাচন করবে, তার মানে আওয়ামী লীগের মধ্যে নির্বাচনের আশা আছে? নিশ্চয়ই আছে, নাহলে এই প্রশ্ন কেন করছেন? সম্ভাবনা মনে হয় তারা বুঝে, কারণ আপনারা অনেকেই বলছেন যে একটা সম্ভাবনার কথা প্রধান উপদেষ্টা বলেছেন, যদিও আমি একমত না। উনি সম্ভাবনার কথা বলেন নাই, উনি আসলে পলিটিক্যালি কারেক্ট বক্তব্য দিয়েছেন পশ্চিমের মন খুশি রাখার জন্য। তার মানে একটা আশা আছে। তো যার মনে আশা আছে নির্বাচন হবে, সে কেন সেটা বন্ধ করতে চাইবে? আপনার যদি ক্রিকেট খেলার সুযোগ থাকে, আপনি কি খেলাটা বানচাল করে দিতে চাইবেন? তাহলে তো আপনার চান্স নাই। আর যারা এখানে প্রায় ক্ষমতায় পা দিয়ে ফেলেছে, এবার ক্ষমতা এনজয় করছে, এরকম যারা বড় বড় বৃহৎ রাজনৈতিক দলগুলি আছে, তারা কি চায় নির্বাচন বানচাল হোক? তারা তো বরং নির্বাচন হলে তারা লেজিটিমেটলি ক্ষমতায় থাকবে, তারা দেশ শাসন করবে, দেশের ভালো মন্দ কিছু একটা আমাদেরকে উপহার দিবে। তাহলে আমি তো দেখি না যে বৃহৎ কোনো অভ্যন্তরীণ শক্তি নির্বাচন বানচাল হোক চায়। এখন নির্বাচন কেন বানচাল হতে পারে? ধরেন আপনি ক্রিকেট খেলায় সাকিব আল হাসানকে খেলতে দেন এখন, তো সাকিব আল হাসান কি এসে বাংলাদেশের ক্রিকেট খেলা বানচাল করার চেষ্টা করছে? ব্যাপারটা সেরকম না। কিন্তু ধরেন সে আসলো, এসে বলল যে কাউকে আমি ক্রিকেট খেলতে দিব না, আপনার কি মনে হয় আওয়ামী লীগের সেই শক্তি আছে? আওয়ামী লীগ যদি এইটাই পারতো এসে বানচাল করতে, তাহলে তো আগে ঢুকতো, ঢুকে তো আওয়ামী লীগের সাথে মানে আন্তর্জাতিক শক্তির কথা উনি বলেছেন। আওয়ামী লীগের যদি এত আন্তর্জাতিক শক্তি থাকতো তাহলে আওয়ামী লীগ পালালো কেন বা চলে গেল কেন? আন্তর্জাতিক শক্তিগুলো তখন বসে আছে কেন? আন্তর্জাতিক শক্তিগুলো তাহলে এই সরকারকে এত সমর্থন, এত কিছু দিচ্ছে কেন? এমন কোনো আন্তর্জাতিক নমুনা কি আমরা দেখেছি গত আগস্ট মাসের পর থেকে এই পর্যন্ত? আমরা কি দেখেছি যে এই কোনো বিদেশি মোর্চা কিংবা শক্তি কিংবা কোনো বৃহৎ ঐক্য তারা কেউ বলেছে যে এই সরকারকে তারা সাহায্য করবে না? একটাই অভিযোগ আছে ভারতের বিরুদ্ধে, যে ভারত অনেক করেছে, গণমাধ্যমে প্রচারণা চালিয়েছে, অপপ্রচার। এবং আরেকটা আছে যে আওয়ামী লীগের যারা দেশত্যাগ করেছেন তাদেরকে তারা আশ্রয় দিয়েছে। তো সেই কি আপনি আন্তর্জাতিক শক্তি হিসেবে ধরতে চাচ্ছেন? প্রতিবেশীতে আন্তর্জাতিক আসলে যদি বলেন তাহলে তো নেপালও আন্তর্জাতিক, ভুটানও আন্তর্জাতিক, অনেকে আন্তর্জাতিক। প্রতিবেশী একটা দেশ, ভারতের সাথে কি অন্য কোনো দেশ আছে তাদের সাথে সাহায্য করছে? তাও তো না, আন্তর্জাতিক না, একটা প্রতিবেশী দেশের এক ধরনের তৈরি হওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচন বানচাল করতে ইলিশ মাছ বন্ধ হয়েছে। যারা আমাদের নির্বাচন বানচাল করে দিতে চায় তাদেরকে কি ইলিশ মাছ কম পাঠিয়েছে? কিংবা ধরেন তাদেরকে কি শুভেচ্ছা আদান প্রদান কম? পোলার চালও তো আমরা পাঠিয়েছি, চালও নাকি আমরা পাঠিয়েছি, ওখান থেকেও নাকি আসে।
তো কোনো কিছু কি বন্ধ আছে? সেরকম কিছু নাই, বরং ভারত একতরফাভাবে সীমান্ত বাণিজ্য একটা দিকে বন্ধ করেছে, যেটা ওই 7 সিস্টার্সে, যেটা আমি পত্রিকায় পড়েছি। আমি জানি না সেটা এখনো বন্ধ আছে কিনা। কয়েকটা স্থলবন্দর বন্ধ করে দিয়েছে, একপাক্ষিকভাবে ভারত করেছে। আমরা কি কিছু করেছি? আমরা তো সেরকম কিছু করি নাই। তার মানে তো এই যার সাথে আমরা কোনো শত্রুতা করি নাই, কিছু করি নাই, ধরেন ওই একটা দেশই চায় এখানে নির্বাচন না হোক, কিন্তু আমাদের কি কোনো কারণে এটা প্রতিভাত হয়েছে যে তারা কোনো প্রভাব বাংলাদেশে ফেলতে পারছে? যদি পারতো তাহলে তো আরো বড় কিছু করতো, শুধু নির্বাচন বানচাল করতো। ধন্যবাদ। মনিয়াপা, সংস্কারের নামে কালক্ষেপণ করার কারণে কি নির্বাচন বিরোধীদের তৎপরতা বেড়েছে কিনা? আমরা তো সম্প্রতি দেখছি আওয়ামী লীগ মিছিল করছে, ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটাচ্ছে। কালক্ষেপণের কারণে কি এত? আমি এটা মনে করি না কালক্ষেপণের কারণে সংস্কারের জন্য আওয়ামী লীগ মিছিল করছে। আওয়ামী লীগ একটা দল ছিল, যদিও ফ্যাসিস্ট ছিল তাদেরকে যখন ব্যান করে দেবেন আপনি, তখন তারা এদিকে ওদিকে তারা চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তার জানান দেওয়া যে সে এখনো আছে। তাদের কিছু লোক পালিয়ে গেছে, কিন্তু সব লোক তো পালিয়ে যায় নাই। এক জেলার লোক হয়তো আরেক জেলায় আশ্রয় নিয়েছে, আরেক থানার লোক আরেক থানায় আশ্রয় নিয়েছে, তারা আছে এবং তাদের ঘর ভর্তি টাকা আছে। একটা মানুষের যদি টাকা থাকে এবং অবসরের একদম সম্পূর্ণ রেস্টে ব্রেনটা থাকে, তো রেস্টের ব্রেনটা কিন্তু শয়তানের একটা আখড়া থাকে। তারা যে কোনো কিছু, তার মধ্যে যদি আপনি তাদেরকে এম্বার্গো দিয়ে দেন প্রত্যেকটা ব্যাপারে, হ্যাঁ আপনি বিচারের আওতায় আনতে পারেন, বিচারের আওতায় না এনে তাদেরকে ফ্রি ছেড়ে দিয়েছেন, তাহলে তো তারা এসব করতেই চাবে। তো তারা যখন এটা করতে চাইবে, এটার সঙ্গে নির্বাচন হওয়া না হওয়া আমি মনে করি না যে কোনো কিছু মানে বাধাযোদ্ধা ব্যাপার আছে। আমার মনে হয় যে তারা যেভাবে সুযোগ পেলে তারা সব জায়গায় মিছিল করবে, যদি সরকার সুযোগ দেয়। সরকার তো সুযোগ দিচ্ছে। আমি যমুনার সামনে যখন আমি জঙ্গি মিছিল দেখলাম, তখন তার বলার অপেক্ষা রাখে না যে কোন পর্যন্ত তারা চলে আসছে। আর এইটা সংস্কারের ব্যাপারটা, সংস্কার তো প্রায় অনেকটা শেষই হয়েছে, কিন্তু যখন আবার আপনার জামাত সহ আরও কিছু দল যখন সংস্কারের মধ্যে জুলাই চার্টার, তারপরে আপনার পিআর এইসব ঢুকিয়ে দিয়েছে, তখন না এটা লেন্দি হচ্ছে বা কিছু। তা আমার মনে হয় যে এটার সঙ্গে ওটা সম্পর্ক। এই মিছিলগুলো এক পা দুপা করে আরো বড় হতে পারে কিনা? হচ্ছেই। প্রথম যে মিছিল হয়েছে, যেটা যে কয়জন ছিল তার চেয়ে অনেক বেশি পরের গুলাই হয়েছে। এখনের মিছিল, হ্যাঁ সময় কম, স্বল্প সময়ের জন্য, কিন্তু মিছিল তো বড় হচ্ছে, দিনকে দিন বড় হচ্ছে। তো সরকার যদি কোনো শাস্তির বিধান না রাখে, তাহলে তো আরো বড় হবে। এটা তো অস্বীকার করার কোনো রাস্তা নাই। ধন্যবাদ। তুষার ভাই, যুক্তরাষ্ট্রে তো আমাদের রাজনৈতিক দলগুলো গিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে, এবং সেখানে তারা আলাদা আলাদা কথাও বলেছেন বিভিন্ন মানে নিজেদের বৈঠকে। জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি এক বৈঠকে বলেছেন যে অনেকে ভয় দেখায় আমরা ক্ষমতায় গেলে ভারত আমাদের দেশে ঢুকতে পারে, এবং তিনি বলছেন যে ঢুকে গেলে ঢুকুক, আমি দোয়া করি তারা যদি ঢুকে যায় তাহলে আমরা যুদ্ধ করব, সেখানে 50 লাখ যুবক সে যুদ্ধে অংশ নেবেন এবং 71-এ তাদের উপরে যে বদনাম চাপিয়ে দেওয়া হয়েছিল সেই বদনাম তারা ঘোচাতে পারবেন। যুদ্ধ করে যুদ্ধের বদনাম কি করে ঘোচাবে? আমি ঠিক জানি না। মুক্তিযুদ্ধ হিসেবে নিজেদেরকে আবার প্রমাণ করবেন, এমনটাই প্রকাশ। সেটা তো তারা তাদের মতো করে ব্যাখ্যা করবেন, কিন্তু আপনি কি এটা আইনসঙ্গত মনে করেন যে আপনি কোনো সময় একটি অন্যায় করেছেন, পরে আপনি সেই অন্যায়ের বিচার আচারের বিরুদ্ধে গিয়ে আপনি আরেকটা ন্যায় কাজ করলে আগের অন্যায়টা ক্ষমা হয়ে যাবে বা আগের অন্যায়টা বাদ হয়ে যাবে? অন্যায়ের জায়গায় ন্যায়ের জায়গায়, দুই জায়গাতে। তো উনি বলেছেন, ওই যে আমি বললাম যে অনেক স্ববিরোধী বক্তব্য সকলেই দিচ্ছেন, এবং কেন যে স্ববিরোধিতা এটাও বুঝতে পারি না। আমি একসময় বাংলাদেশে বিতর্ক শেখাতাম। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে সকলকে আমন্ত্রণ জানাতে চাই যে স্ববিরোধী কথা হচ্ছে বিতর্কে পরাজয়ের সবচেয়ে বড় একটি কারণ। তো যদি মনে করেন আমি বিনামূল্যে এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই স্ববিরোধী কথা না বলার বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দিতে আমি আগ্রহী, কারণ আমি তাদের অনেকের পুত্রকন্যাকে প্রশিক্ষণ দিয়েছি। অতএব যদি পিতা মাতা যারা আছেন তারা যদি প্রশিক্ষণ নিতে চান, আমি এটি অত্যন্ত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করতে চাই, যাতে সকালে এক কথা বিকালে এক কথা, বা নিজের একই বক্তৃতায় প্রথম অংশ আর দ্বিতীয় অংশ একটা আরেকটার বিরোধী, এইটা আসলে খুব দ্রুত দূর করা দরকার। আমি আপনাদের এই অনুষ্ঠানে আজকে বলি যে ডিবেট ফর ডিগনিটি কিংবা ডিবেট ফর অনার, এরকম একটি কার্যক্রম আমি শুরু করতে চাই, যেখানে লোকজন বিতর্ক করবে, গালিগালাজ দিবে না, পরস্পরকে ব্যক্তিগত আক্রমণ করবে না, সম্মান প্রদর্শন করবে এবং নিজের কথা তর্ক করে নিজেকে নিজেই হারিয়ে দেবে না।
ধন্যবাদ। মনিয়াপা, বাংলাদেশ তো অনেক, লাইন বলি, হ্যাঁ প্লিজ। আপনি চিন্তা করেন 50 লাখ লোক যুদ্ধ করবে, 50 লাখ লোক সশস্ত্র হবে, এই অস্ত্র সরবরাহ করবে কে? বলেছে যে 25 লাখ লোক সরাসরি যুদ্ধ অংশ নেবে আর 25 লাখ গেরিলা যুদ্ধ করবেন, মানে অস্ত্র তো লাগবে। না, গেরিলা কোথায় যুদ্ধ করে জানেন তো? গেরিলা যুদ্ধ হয় হচ্ছে লুকিয়ে থেকে যুদ্ধ করতে হয়, তো লুকিয়ে থাকার অভ্যাস তাদের আছে আসলে, ফলে করতেও পারেন। বাট আমি মনে করি এগুলো খুবই ভালো খেললো বক্তব্য, এগুলো না দিয়ে বরং কূটনৈতিক তৎপরতাকে স্ট্রং করা উচিত, তাদের কূটনৈতিক যে প্রক্রিয়া আছে সেখানে আধুনিক লোকজনকে যুক্ত করা উচিত, এবং যদি সত্যিই এই দলটি আধুনিক হতে চায় তাহলে আধুনিক বিশ্বে আধুনিক চিন্তা ভাবনার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বেড়াতে গিয়ে অন্তত তার কাছ থেকে আধুনিকতা কী, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা কী, বিশ্বকে খুশি করার যে প্রক্রিয়া, এগুলি অন্তত তারা প্রশিক্ষণ নিতে পারতেন। এইগুলো না বলে বরং আমি মনে করি যে তাদের একটা আন্তর্জাতিক মানের দলে পরিণত হওয়ার জন্য এক ধরনের আন্তর্জাতিক তৎপরতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার, আন্তর্জাতিক বক্তব্যের শিষ্টাচার, এগুলি আমার মনে হয় যে দ্রুত একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাওয়া দরকার। ধন্যবাদ। মনিয়াপা, বাংলাদেশ তো অনেক আগেই স্বাধীন হয়েছে, দেশের মানুষ আসলে যুদ্ধ চায় কিনা সে মতামত না নিয়ে জামায়াতের নায়েবে আমির তিনি কিভাবে এমন একটি মন্তব্য করলেন? দেখেন, ওনারা যে কত কিছু বলে এটা ওনাদেরকে ছেড়ে দিলে বোঝা যায়। আমি আসলে এই দলটা সম্পর্কে ওইভাবে বলতে চাই না। আমার যখন এই দলটা খুব বিপদগ্রস্ত ছিল, আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে শাহবাগ যখন তাদের উপর রায় প্রদর্শন করলো এবং রায় সাকসেস করলো, তখন আমি তাদেরকে আত্মপক্ষ সমর্থন না দেওয়ার জন্য আমি তাদের পক্ষে কথা বলেছি, অস্বীকার করব না। কিন্তু এখন যা দেখছি, এই যে 5ই আগস্টের পরে, গত বছর 5ই আগস্টের পরে যা দেখছি, তারা আসলে গুপ্ত রাজনীতি করতে করতে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে আমার এখন খুব ডানে তুষার ভাই, আমার মাঝে মাঝে মনে হয় তুষার ভাইও কি তাদের লোক, আমি ভয় পাই। এরকম আমার মনে হয় যে এই যে গুপ্ততা, এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা জিনিস। আমি আগে 1-11 সময় মনে হয়তো ডান হাত বাম হাতকে বিশ্বাস হয় না, আর এখন এই গুপ্ত রাজনীতি, এই যে ডাকসু নির্বাচনের পরে যে বের হয়ে গেলো সমানে কেঁচো খুঁড়তে সাপ গুপ্ত রাজনীতির, আমি ভীষণভাবে মানে সন্দিহান যে হেন কোনো বামের মধ্যেও তাদের লোক আছে আমার ধারণা। কারণ যে 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 কাজটা করে সে সবখানেই সেই কাজটা করে। তো তারা আপনার এই নিজেরা যখন কথা বলে, অনেকক্ষণ বলতে বলতে তারা এই যে পূজা নিয়ে কথা বললো, আপনি দেখেছেন, পূজা এবং রোজা, তারা মুদ্রার এই পিঠ ওপিঠ বলে ফেললো। এবং পূজায়, আমরা পূজায় যাই না তা না, আমাদের নিয়ে অনেক রকম কথা বলে। আমরা একদম কি বলে এটাকে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থাকতে চাই সব সময়। বিএনপি একটা মধ্যপন্থা দল, এখানে বাম ডান এটা ওপেন, এখানে বলার আর কোনো কিছু নাই। তো আমরা যাই, এ নিয়ে অনেক কথা ছিল তাদের। এখন আমরা যখন দেখি যে ওইখানে গীতা পাঠ হয়, কে গীতা পাঠ করে তাদেরই একজন, ওইখানে কোনো মানে হিন্দু মুসলমান একই মায়ের 2 সন্তান, তারপরে আপনার কি পূজা এবং রোজা মুদ্রার এপিটোপিট। এবং আমরা যখন দেখি যে লঘুটা, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ধারণ করি, কিন্তু রাজনীতির ক্ষেত্রে ওখানে নিয়ে যাই না। কিন্তু তাদের রাজনীতি জামাতে ইসলামী, আমার তো মনে হয় ইসলামের যে তাদের ইসলামটা দিয়েই তাদের রাজনীতি, আর বাইরে আর কিছু নাই। সেই মানুষগুলো যখন তাদের লঘু থেকে আল্লাহর নামটাই মুছে ফেলে ক্ষমতা পাওয়ার জন্য, তারা হেন কোনো কাজ নাই তারা করছে না এখন। তো সেই জায়গায় তারা 2-4 বার বলা শুরু করলেই নারীরা নারীদের সামনে নাচতে পারে, এই ধরনের মন্তব্য। আমি কিন্তু প্রত্যেকটা মন্তব্য তাদের, আমি জানি এই কথাগুলো বলছি, আমাকে টানা তারা গালাগালি শুরু করে দেবে, আমি সাইবার বুলিংয়ের শিকার, তারপরেও আমি সত্য কথাগুলো বলবো যে এটা তো আমার কথা না, এটা তাদেরই কথা। তো এই যে কোন দেশে কোন দিকে তারা নিয়ে যাওয়ার জন্য পায়তারা করছে, এটা আমার মনে হয় জনগণ খুব সত্তর বুঝে ফেলেছে অলরেডি, এবং আরো বুঝে ফেলছে। পূজা রোজা এবং হচ্ছে অবশ্যই এটা কৌশল না, এটা অপকৌশল, এটা অপকৌশল। যখন একটা কয়েক বছর আগে একটা কথা উঠেছিল যে ধর্ম যার যার, উৎসব সবার, সেটা নিয়ে কিন্তু অনেক রকম কথা হয়েছে যে উৎসব সবার হলে এটাও কেমন কথা। এখন বলে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তো ধর্ম যার যার, রাষ্ট্র সবার যদি কথাটা হয়, এবং এটা এইখানে কেউ কোনো চুলচেরা হিসাব করলে একটা চুল পরিমাণ কেউ সরাতে পারবে না, রাষ্ট্র সবার, একজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার রাষ্ট্র তো সবাই আসলেই। সেইখানে
রাষ্ট্রকে সবার বলতে গিয়ে নিজের দলের মধ্যে যখন বলা হয় যে মুদ্রার এ পিঠে রোজা ওই পিঠে পূজা, তা এটা পূজার জায়গায় রোজার জায়গায় আমি একখানে করতে পারি না। একটা হচ্ছে মূর্তি পূজা করছেন একটা শ্রেণী, একটা ধর্ম, আমি তার প্রতি সম্মান রেখে কথা বলছি, এটা তার ধর্ম, এটা সে যেভাবে করার, এটা রাইটস ইন্টারন্যাশনালি আছে, ন্যাশনালি আছে, সে করলো। আরেকজন একাশ্বরে বিশ্বাস করে, এক আল্লাহ, এবং ওনার হুকুম মতো যেটা মনে করে যে এই যে কোরআন শরীফ এইখানে যা লেখা আছে কখন রোজা করতে হবে কখন নামাজ পড়তে হবে সেটাই। তা আমি তো দুইটাকে একখানে করতে পারি না, দুইটার কিন্তু একদম ইটাই আপনার মূল যে দৃষ্টিভঙ্গিটাই আলাদা। তো আমি এইখানে সাময়িক শান্তির জন্য আমি এটা বলতে পারি না। তো এইটা যারা বলে তারা যে শুধুমাত্র এই বৈষয়িক রাষ্ট্রটাকে হাতে নেওয়ার জন্য যে বলছে এবং যে কোনো ত্যাগে তারা স্বীকার করে, বিশ্বাস করে, তাদের অর্থ আছে অনেক, তারা হাদিয়া পায় অনেক, তারা ওইটাকে ব্যবহার করে অনেকভাবে, তো তারা করতেই পারে। কিন্তু বাংলাদেশের মানুষ ভীষণ সচেতন, কিছু সময় সাময়িক ভুল করতে পারে কিন্তু চিরস্থায়ী ভুল করে না। জি, ধন্যবাদ। তুষার ভাই, একটু জানতে চাই যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অনেকে আছেন যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে নেই, তাদের বিরুদ্ধে মামলাও নেই, ক্লিন ইমেজের যেটাকে বলা যায়, তারা তো সংখ্যায় অনেক, তাদের বিএনপি, জামায়াত অথবা এনসিপি দলে ভেড়াবেন কিনা? যদি দলে ভেড়ায় তাহলে এটা লাভ ক্ষতি কি হতে পারে? এটা তো যে কোনো দলের রাজনৈতিক সিদ্ধান্ত। সংসদীয় নির্বাচনী পদ্ধতিতে দলগুলি আসন নিতে চায়, ফলে কোনো দল যদি মনে করেন যে কোনো ব্যক্তির ইমেজ এতই উন্নত যে তিনি তার পুরনো দলের যে বোঝা সেই বোঝাকে অতিক্রম করে মানুষের কাছে তার জনপ্রিয়তা দিয়ে নির্বাচনে জিতবেন, তাহলে আমি মনে করি যে কোনো দলেরই স্বাধীনতা আছে তাদেরকে দলে টেনে নেওয়ার। এবং সেই ক্ষেত্রে এনসিপি অনেক বেশি উপকৃত হবে, কারণ এনসিপিতে সিনিয়র লোক কম, এনসিপিতে রাজনীতি সরাসরি করে এসেছে এরকম অভিজ্ঞ ব্যক্তিও কম। আমার কাছে মনে হয়েছে যে তারা যদি এই ধরনের ক্লিন ইমেজের লোকজন পায় তাদের জন্য অনেক ভালো হবে। তবে জামাত বা বিএনপির আসলে ওইভাবে প্রয়োজন নাই। যেমন জামাত তো আপনি জানেন নিশ্চয়ই যে তারা অধিকাংশ আসনে প্রার্থী বলেই দিয়েছে কারা হবে, আর বিএনপিতে এত লোক আছে যে তাদের নিজেদেরই এক একটা সিটে 7 জন 8 জন করে ক্যান্ডিডেট থাকার কথা, ফলে তাদের এই 7-8 জন থেকে কাকে বাদ দিবে সেইটা বরং তাদের একটা চ্যালেঞ্জ। এমন না যে নতুন করে তাদেরকে জনপ্রিয় ব্যক্তি হায়ার করে আসন জিততে হবে। তারপরে যদি তারা মনে করেন কোনো আসন আছে যেগুলি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ বা অন্য যে কোনো বিরোধী দলের রাজনৈতিক দলের ঘাঁটি, সেরকম জায়গাতে তারা যদি মনে করেন যে কাউকে নিয়ে নির্বাচন করতে চান, এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত হবে। তবে একটা কথা আমি খুব মজা পেয়েছি, মনিয়াপা বলেছেন যে আমিও গুপ্ত কিনা তার সন্দেহ হয়। তো আমার তো মনে হয় আপনাদের নিজেদের দলে গুপ্ত আছে কিনা এটাকে আপনি চিন্তা করেন। হ্যাঁ, তবে আমার মতো লোকের জন্য গুপ্ত থাকা খুব কঠিন, কারণ আমরা এত কথা বলি, সব জায়গাতে যাই, মানে কিন্তু এই সন্দেহটা যে জাগ্রত হয়েছে এটা কিন্তু আমাদের জন্য খুব দুঃখজনক। একটা লেজিটিমেট রাজনৈতিক দল যার এন্টিটি আছে সে কেন তার পরিচয় গোপন করে অথবা তার স্বভাব চরিত্র বদল করে, তার লেবাস বদল করে আরেকটা জায়গায় ঢুকে লুকিয়ে থেকে সেই সব কথা বলবে, এটা আমরা ঠিক নিতে পারি না। আর পূজার রোজা একই, এটা সম্ভবত একজন আইনজীবী বলেছেন সরাসরি তিনি হয়তো জামাতের সদস্য কিনা আমি জানি না, যে তিনি শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তো তিনি আমার স্কুলেও পড়াশোনা করেছেন বলে আমি শুনেছি। তো এটা একটা ব্যক্তিগত বক্তব্য, এটা কি দলের পক্ষ থেকে বলেছেন কিনা তাও আমি জানি না। তবে আপনি যে কথাটা বললেন এই মুহূর্তে আমি আবারও এই কথাটা সবাইকে বলতে চাই যে সামনের রাজনীতি কিন্তু এত সহজ হবে না যে রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ একটা যা খুশি বলবেন এবং বলে তারপরে জবাব না দিয়েই কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে পারবেন। এখনকার জেনারেশন আর কিছু পারুক না পারুক তারা খুব লেখাপড়া শিখেছে কিছু এবং পড়তে পারে এবং শব্দ বাক্য এগুলিকে তারা খুব চুলচেরা বিচার করে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন আরও একটা প্রশ্ন আছে, আদৌ কি আওয়ামী লীগের ধরেন কেউ নিল না তাদেরকে, যারা ক্লিন ইমেজের ব্যক্তি, মনে করেন 200 ক্লিন ইমেজের ব্যক্তি আছে সারা বাংলাদেশে, এদের নির্বাচন করার মতো ক্যাপাবিলিটিও আছে। এবং অতীতে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যেহেতু স্বৈরাচারের পছন্দ অনুযায়ী চোর বাটপার ব্যাংক লুটেরা পরিবারের লোক এদেরকে নমিনেশন দিত, তো তারা তো সেই দলেও কোণঠাসা ছিল। এখন তারা যদি ধরে নির্বাচন করতে আসেন, তারা কি আদৌ নির্বাচন করতে পারবেন? এই নিশ্চয়তা কে দিবে? ধরেন তারা নিজেরাই আসলেন নির্বাচন করতে, এই নিশ্চয়তা তাদেরকে কে দিবে? কিন্তু নির্বাচন যদি এরকম না হয় যে তারা চাইলে এসে স্বতন্ত্র বা অন্য কিছু দাঁড়িয়েও নির্বাচন করতে পারবেন না।
AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হলো অন্তত 200 উপযুক্ত লোক তো নির্বাচনে দাঁড়াতে পারলো না, যাদের এলাকাতে জনপ্রিয়তা আছে, যারা তার নিজের দল দিয়ে নির্যাতিত হয়েছেন, যারা নিজের দলে টাকা পয়সা নাই বলে, চুরি করেন না বলে, বাটপারি করেন না বলে, ব্যাংকের লাইসেন্স, বিমার লাইসেন্স, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, কন্ট্রাক্টর এগুলা করে পয়সা কামান নাই, আঙ্গুল ফুলে বটগাছ হন নাই। তো তার নিজের দলে হন নাই, কিন্তু তার মানে তারা ভালো, কিন্তু সেই লোকগুলি কি এখন সুযোগ পাবেন? এইগুলি হচ্ছে গণতন্ত্রের সামনে চ্যালেঞ্জ। যদি গণতন্ত্র স্থাপন করতে চান বাংলাদেশে বা যে কোনো দেশে, তাহলে কিন্তু যত বেশি আপনি উদার গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারবেন, ততই আপনি ভালো মানুষজনকে পাবেন, ততই আপনি সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী লোকজনকে পাবেন। নইলে যদি নির্বাচন আগের মতোই শুধু দলের পছন্দ অপছন্দ অথবা অর্থনির্ভর, শক্তি নির্ভর হয়ে থাকে, তাহলে মনি আপার মতো রাজনীতিবিদদেরকে আমরা ভবিষ্যতে পাবো না। এই জন্য যে এরকম আর আসবে না। তার মধ্যে যদি এরকম হয় মেয়েরা শুধু মেয়েদের সামনেই নাচবে, মেয়েরা শুধু মেয়েদের সামনেই ফুটবল খেলবে, তাহলে মনি আপাকে একটা মেয়েদের সংসদে যাইতে হবে। ছেলেদের সামনে গিয়ে উনি কী করে সংসদে বসবে? উনি তো পারবে না। হ্যাঁ, কিন্তু আবার মজার ব্যাপার দেখেন, বলছে মেয়েরা শুধু মেয়েদের সামনেই নাচবে, কিন্তু ডাকসুতে কিন্তু আবার তাদের প্যানেলের মধ্যে মেয়ে ছিল। মেয়েরা তাহলে শুধু মেয়েদের সাথে নির্বাচন করতো, শুধু মেয়েদের হলে। ডাকসু কেন্দ্রীয় তো আবার মেয়ে আসলো কেন? এইটা হচ্ছে ওই যে স্ববিরোধিতা, যেটার কথা আমি বারবার বলছি। এই স্ববিরোধিতা থেকে মুক্ত হওয়ার জন্য আমি যেহেতু ইংরেজি শিখিয়ে লোকজন এখন প্রচুর পয়সা করেই পাচ্ছে। কিছুদিন আগে আমি একজন ছাত্রনেতাকেও দেখেছি যে সেও নাকি কোচিং সেন্টারে পড়িয়ে কোটি কোটি টাকা আর্ন করে। তো আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, ভাই স্ববিরোধিতা এবং বিতর্কের এইসব সূত্র যদি শিখতে চান আসেন, বিনামূল্যে, কোনো পয়সা করিয়ে লাগবে না। কিন্তু এইগুলো বললে না খুব লজ্জা লাগে। এই যে এত বয়সী লোকজন নিজের কথা নিজেই খণ্ডন করে, নিজেই নিজেকে হারিয়ে দিয়ে, নিজেই নিজেকে বিতর্ক তৈরি করে বসে থাকে। আমি মনে করি যে আসেন আমরা একটু আলোচনা করি, এবং মেয়েরা কী করে মেয়েদের সামনে ফুটবল এবং ক্রিকেট খেলবে, মেয়েরা কী করে শুধু মেয়েদের সামনেই নাচবে আর গান গাইবে, এবং তাহলে কি এরকম ঘটবে কি না ভবিষ্যতে যে এই যে ওনারা গেলেন জাতিসংঘে, সেখানে তো এনসিপির তরফ থেকে একজন মেয়ে ছিল, তাসনিম জারা, তাহলে ছেলেরা ওনাদের দলের ছেলেরা মেয়েদের সাথে গেল কেন? এটা আমার কাছে খুব জানতে ইচ্ছা করে। জি, মনে হয় একটু জানতে চাই যে রাজনীতিতে এখন যারা আছেন অনেকেই তো প্রবীণ হয়ে গেছেন, দেশ গঠনের তারুণ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত কিনা? কারণ আমরা পরিসংখ্যানে দেখছি যে প্রতি বছরই হাজার হাজার তরুণ দেশ ছাড়ছেন এবং তারা একটা সময় আর দেশে ফিরছেন না। তাদের যে মেধা আছে সে মেধা কিন্তু অন্য দেশ ব্যবহার করছেন। তো এক্ষেত্রে যে মাতৃভূমিতে আর ফিরে আসতে চাচ্ছেন না কেন? মানে কোন ভয়ে, কোন শঙ্কায়? এটা হচ্ছে সবচেয়ে বড় যে ভয়টা, সেটা হলো না সন্তানরা চান, না তার বাপমারা চান। এটা হলো যে আমার নিরাপত্তার অভাব। দুবেলা একবেলা কম খেয়ে মানুষ বাঁচতে পারে আপনার, কিন্তু যদি নিরাপত্তা থাকে, তাই না? আপনার ফিডেল কাস্ট্রোর কিউবাতে কতদিন নিষেধাজ্ঞা ছিল, তারা কি অন্য দেশে কি ওইভাবে গিয়ে আশ্রয় নিয়েছে, প্রশ্রয় নিয়েছে? খুব কষ্ট করে চলেছে, কিন্তু ওইখানে কিন্তু নিরাপত্তা ছিল। ফিডেল কাস্ট্রো ওইটুক দিতে পেরেছে। ওইখানে কিন্তু হাজার হাজার সে ডাক্তার বানিয়েছে। ওইখানে কিন্তু সে ওই তার স্বল্প টাকার মধ্যেই, যেটা 10-15 বছর পরে আমেরিকা কিন্তু অবাক হয়ে গিয়েছিল। আমেরিকা মনে করেছিল যে এমবার্গো দিলে বোধহয় সে দাঁড়াতে পারবে না। এটার ওই জিনিসটা আমাদের দেশে নাই, এটার অভাব অনেক বেশি। আমাদের সন্তানরা আপনার মনে করে যে এখানে যেমন ইনকামের সোর্স নাই, রাজনৈতিক অস্থিতিশীলতা চরম আকার ধারণ করা অনেক বছর যাবৎ। 15.5 বছর আওয়ামী লীগ ছিল, তার আগেও কিন্তু সূক্ষ্ম কারচুপি আর স্থূল কারচুপির লেবাস থাকতো দেশটা। তার আগে আবার 10 বছর আপনার স্বৈরশাসক ছিল। তার আগে একটা নতুন দেশের, তখনও দুর্ভিক্ষ ছিল, কি বলে রক্ষী বাহিনী, লাল বাহিনী, এইসব ছিল। এই যে এই জিনিসগুলো কিন্তু এই 54 বছরের ইতিহাসে কিন্তু কখনোই একটা বছর আপনি দেখাতে পারবেন না যে একটা বছর মানুষ সব কিছু শান্তিতে ছিল। আমি কখন খাবার পেয়েছে, কখন পায় না, আমি ওই কথায় যেতে চাই না। যে দেশের 1-1.5 কোটি মানুষ বিদেশে কাজ করে এবং এই 1-1.5 কোটি পরিবারের সদস্য সংখ্যা মিনিমাম 8-10 কোটি, এই মানুষগুলো তো ওই বিদেশি টাকায় খেতে পারে, কিন্তু তার তো নিরাপত্তা নাই। আপনার সে বিদেশ থাকে, সেটার জন্য তাকে পে করতে হয় আলাদা। অন্য যারা আছে তাতে কি হয়, সে আবার ইনফ্লুয়েন্স করে অন্যদেরকেও নিয়ে যায় যে থাকার দরকার নেই এই দেশে। তো এই জায়গাটায় আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা সবচেয়ে বড় দরকার। এবং এই ছেলেরা যে চলে যাচ্ছে মন খারাপ করে,
এটা কিন্তু জাতির জন্য একটা ব্যাড ইফেক্ট। এখানে কোনো আমি ভালো কোনো কিছু পাবো না। এখনও যদি আমরা চিন্তা করি ওইভাবে, এবং আমরা যারা রাজনীতিবিদে আপনি প্রবীণের কথা বললেন, প্রবীণদের পৃথিবীর নিয়মিতায় একসময় চলে যেতে হবে, কিন্তু রাজনীতি এমন একটা জায়গা যেখানে প্রবীণরা তাদের অভিজ্ঞতাটাকে শেয়ার করতে পারে, যে কারণে এখানে নবীনের যতটা প্রয়োজন ঠিক ততটাই প্রবীণেরও প্রয়োজন। প্রবীণ তার অভিজ্ঞতা শেয়ার করবে, সে মানে এই কীভাবে কী করলে কী হবে সেই সব বলবে, আর নবীনরা মন প্রাণ ঢেলে কাজ করবে, তাহলে একটা দেশ উন্নত হয়। কিন্তু নবীন যদি না থাকেন তাহলে প্রবীণরা তো একসময়, যদি প্রকৃতির নিয়মে বলি, তাহলে একসময় তো তারা থাকবেন না। নবীন এক সময় প্রবীণ হবে, আবার তার নবীন, আবার তার প্রবীণ হবে, এইভাবেই আসবে। সেটা সেই গ্যাপটাকে পূরণ করার জন্য তাদেরকে উৎসাহ উদ্দীপনা যোগাতে হবে তাদের রাজনীতিতে আসার জন্য। তারা কিন্তু রাজনীতি থেকে ডিটাচড হয়ে যাচ্ছে। এই যে আপনার জুলাই অভ্যুত্থান হলো, জুলাই অভ্যুত্থানে এই ছেলেমেয়েগুলো কিন্তু সামনের কাতারে আমরা যাদেরকে দেখেছি, এরা কিন্তু রাজনীতি করে নাই এবং রাজনীতি থেকে এক ধরনের বিমুখ ছিল। কিন্তু তারা যে রাজনীতির চর্চা করে নাই ভেতরে, তা কিন্তু না। তাদের ভেতর কিন্তু সেই চর্চা ছিল বলেই এই দেশটাকে উদ্ধার করার জন্য স্বৈরশাসনের হাত থেকে তারা চেষ্টা করেছিল। তারপরে দেখেন, যখন তারা সরকার চেঞ্জ হলো, আগে সরকার পালিয়ে গেল, সরকার চেঞ্জ হলো, যখন দেখলো যে কিছুই হচ্ছে না, এখন আপনি দেখেন ওই ছাত্রদের প্রতিনিধি তারা ডাকুক 10-15 জন লোক পাবে না, 100 জন লোক পাবে না, অথচ রাতের 2টা-3টায় বিশ্ববিদ্যালয় কলেজের মেয়েরা কিন্তু মিছিল করছে, হাজার হাজার গেট ভেঙে তারা বের হয়েছে। তো সেইখানে আপনি হিসাব করেন, যাদের ওই 24-এর বন্যায় টাকা দেওয়ার জন্য 1 মাইল কিউ পড়ে গেছে, লাইন পড়ে গেছে দেওয়ার জন্য, কেউ কানেরটা খুলে দিছে, কেউ ব্যাংক নিয়ে আসছে, তার টাকা নাই, সে নিয়ে আসছে, যার যা কিছু পাইছে। যখন দেখছে যে এই টাকাগুলার তছরূপ হয়েছে, ভালো কিছু হয় নাই, জায়গা মতো টাকাটা যায় নাই, অনেক দিন বন্যা চলে গেছে, টাকাও নিয়ে আসছে, শেষে ধরা খাওয়ার পরে বলছে প্রধান উপদেষ্টার তহবিলে জমা দেওয়া হলো। তার মানে মানুষের হৃদয় কিন্তু ভেঙে আবার খান হলো যে আমি কাকে তাহলে বিশ্বাস করব, কোথায় যাব? কারণ আমি তো টাকাটা দিয়েছিলাম, যে মানুষটা একতলা ডুবে গেছে, টিনের চালের পুরা চালটা ডুবে গেছে, চালের উপর দাঁড়িয়ে আছে, সে যেতে পারছে না, সেই মানুষটার ওই সময়ের খাওয়ার জন্য, ওই সময়ের একটু শুকনো জায়গার জন্য আমি টাকাটা দিয়েছি। তো ওই টাইমটা চলে গেছে, আমার টাকার কোনো কাজ হয় নাই। তখন কিন্তু মানুষের কাছে এখন যদি বলে যে প্রতিদিন বাঘে ধরে, এখন যদি বলে সত্যিকার বাঘে ধরছে, তাও কিন্তু মানুষ আসতে চাইবে না। তো এই জন্য যে বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, এই বিপ্লব অভ্যুত্থানের নায়করা যখন আপনার আর্থিক সুবিধা নেওয়া শুরু করে, তখন আর বিপ্লব থাকে না, অভ্যুত্থান থাকে না। তো সেই জায়গায় আমি বলবো যে এই তরুণদেরও কিছুটা অবদান আছে, তরুণদের আরও ডিটাচড করা। আমরা চাই তরুণরা রাজনীতিতে আসুক। এত কিছুর পরেও যখন এনসিপি হয়েছিল, আমরা কিন্তু খুশি হয়েছিলাম, আমাদের দল থেকে তাদের ওইখানে গিয়েছে, কংগ্রেচুলেট করেছে, বক্তব্য রেখেছে, এবং আমরা চেয়েছিলাম। কিন্তু তারা যে এইভাবে একটা সরকারের ছত্রছায়া থেকে কিংস পার্টির নাম আখ্যায়িত করে নিজেকে এবং বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য মন্ত্রণালয়গুলোতে আপনার জাল বিছিয়ে তারা যে কাজগুলো করেছে, এতে বাংলাদেশের মানুষ কিন্তু যেমন এক সময় বয়স্ক রাজনীতিবিদদের প্রতি মনক্ষুণ্ণ ছিল, ঠিক একই অবস্থায় এই ইয়াংদের প্রতি মনক্ষুণ্ণ চরমভাবে। সরকারের প্রশাসনে তো আপনাদের লোকও আছেন। আমাদের লোকের কথা এখানে আসছে না, আপনার রেশিও অনুযায়ী আমি যদি মনে করি আপনার এইখানে 10 জন লোক আছে, 10 জন লোকের 8 জনই আমি চিনি, আমাদের লোক। তা সেইখানে আপনি 5টা কর্মচারী নেবেন, আপনি যদি আপনার ওই 2টা সহ নেন, আপনাকে 3টা আমার নিতেই হবে। আপনি বুঝেন নিজে, বিএনপি একটা বিশাল বড় দল, বিএনপি অনেক দিন এই রাষ্ট্র পরিচালনা করেছে। এই রাষ্ট্র পরিচালনা করার সময় অনেকেই ছাত্রদল করেছে, ছাত্রদলরা পরবর্তীতে যুবদল করেছে, যুবদলরা স্বেচ্ছাসেবক করেছে, কিংবা মূল দল করছে। তাহলে আপনি এইখানে যে এলাকাটায় বিএনপির 11টা অঙ্গ সংগঠন এবং বিএনপি নিয়ে 12টা অঙ্গ সংগঠনে আমি যদি সর্বনিম্ন 150 করে যদি আমি মানে সদস্য ধরি, তাহলে আপনার 10টায় হয় 1500, আর আরও 2টায় প্রায় ধরেন 1800 হয়ে যায়। এই 1800 লোক যদি একটা ইউনিয়ন, একটা ওয়ার্ডে থাকে, এরকম 10টা ওয়ার্ডে থাকে, আপনি কাকে বাদ দিয়ে নেবেন বলেন? সেই তুলনায় কি বিএনপির কেউ আছে? আপনি ডিসিএসপির হিসাব করেন, আপনি পাবেন না 1-2 জনের বেশি। আপনি বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো দেখেন, আপনি পাবেন না।
আপনি আমাদের যে মানুষগুলো গত 15 বছর ওএসডি ছিল অথবা বিভিন্ন সময় খাগড়াছড়িতে তার জীবন ধারণ করতে হয়েছে, একদম ব্যাকওয়ার্ড প্লেসে তাকে সারাটা বছর থাকতে হয়েছে, অথবা অপমান সহ্য করে জুনিয়র ছাত্র যখন প্রফেসর হয়ে গেছে উনি কিন্তু ওই লেকচারারই থাকছে বা সহকারী অধ্যাপক থাকছে, আর তার প্রমোশন হয় নাই। এরকম কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি। উনি ডাক্তার মানুষ, পিজি হাসপাতালে আমি দেখেছি অপমানে জর্জরিত হয়ে যখন ছাত্র আর পারে না তখন টিচারকে নিয়েই অপারেশন থিয়েটারে ঢুকে। বাট টিচারের কিন্তু সে কিন্তু সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, আর তার ছাত্র কিন্তু ডিপার্টমেন্টের চেয়ারম্যান হয়ে গেছে, অধ্যাপক হয়ে গেছে, এরকম। তো এই জিনিসটা এখনও এটা বলবৎ আছে এবং এটা কি একটা ছোট্ট দলের কাছে এখন জিম্মি হয়ে পড়েছে। তা আপনারা এত বড় দল, আপনারা কেন কোনো কিছু করতে পারছেন না কেন? একটা ছোট দলের কাছে আপনাদের ওই যে বললাম বিএনপি উদারনৈতিক দল। বিএনপি মনে করে যে নির্বাচন হলে জনগণ আমাকে ভোট দিবে, জনগণ ভোট দিলে আমি কাজ করতে পারবো, সেই কাজ করায় যার যেখানে যোগ্যতা সেখানে যাবে, সেখানে যে বিএনপির লোকই থাকবে এমন কোনো কথা না। তো সেটা তো হচ্ছে না, নির্বাচনটাকেই তো গড়িমসি হচ্ছে। ধন্যবাদ। তুষার ভাই, একটু জানতে চাচ্ছি যে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এমনটা মন্তব্য করেছেন তিনি। কিন্তু সম্প্রতি তথ্য উপদেষ্টাতে বলেছেন যে প্রশাসনের বিভিন্ন দপ্তর বাটোয়ারা করে নিয়েছে বিএনপি জামায়াত। তাহলে রুহুল কবির রিজভী এমন মন্তব্য করলেন কেন? তাদেরও তো লোক আছেন প্রশাসনে। পিআর নিয়ে তো খুব কথা হয়, কিন্তু প্রশাসনের পদ ভাগ বাটোয়ারাতে পিআর মেনটেন করে নাই। মানে যে ছোট দল সে বেশি নিয়েছে আর যে বড় দল সে কম পেয়েছে, এটা নিয়ে একটা অভাব অভিযোগ প্রশাসন এবং অন্যান্য যেসব দপ্তর রয়েছে সেখানে একটা কথাবার্তা প্রচলিত আছে। আমি যেহেতু একেবারেই সাধারণ নাগরিক, আমি যা শুনি এবং দেখি আমি সেটাই বলি, এবং যেহেতু সংবাদ মাধ্যমের সাথে আমার যোগাযোগ আছে, ফলে যেটা ঘটেছে সেটা হলো যে দলের সাইজ অনুপাতে দেখা গিয়েছে যে একটি দলের অনেক বেশি মানুষ পদায়িত হয়েছেন, কিন্তু এটা আসলে তাদের যে খুব চেষ্টা করতে হয়েছে তাও না। বৃহৎ দলগুলির সদস্যরা সরকারি চাকরি, বিসিএস, অন্যান্য বিষয়ে যত না মনোযোগী ছিলেন, আমি নাম উল্লেখ করি বলি, জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের যারা সদস্য তারা কিন্তু লেখাপড়া করে, কোচিং সেন্টার করে, নানানভাবে এই সরকারি চাকরি তারা বেশি বেশি নিয়েছেন। ফলে তারাই যেহেতু এখানে আছেন তারাই তো পদায়িত হবেন, এটি তো স্বাভাবিক, এবং এটা ঘটে নাই যে তা না। কিন্তু আমাকে একটি বিষয় খুবই অবাক করেছে, সেটি হচ্ছে নির্বাচন কমিশন ইসলামী ব্যাংকের কাছে নির্বাচনে সাহায্য করার জন্য কর্মী চেয়েছে। এইটা তো হওয়া উচিত না। এটা কেন হবে? ওয়াই অনলি ইসলামী ব্যাংক? সরকারি ব্যাংক এত আছে, সেগুলো না কেন? তারপরে হচ্ছে এত শিক্ষক আছেন, এত চিকিৎসক আছেন যারা বিভিন্ন এলাকাতে দায়িত্ব পালন করেন, তারপরে সরকারের কর্মকর্তা প্রচুর আছেন, সরকারের সঙ্গে ইনডিরেক্টলি রিলেটেড স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রচুর কর্মকর্তা আছেন, এর বাইরে দল নিরপেক্ষ সংগঠন আছেন, যেমন রোটারি ক্লাব আছে, রোটারি ক্লাব আছে, তারপরে কি বলে এটাকে, জেসিআই আছে, বহু অরাজনৈতিক সংগঠন, জনবল নারী ইসলামী, বহু অরাজনৈতিক সংগঠন আছে। ইসলামী ব্যাংকের কাছে কেন চিঠি দিয়েছেন? এগুলো যদি করেন তাহলে কিন্তু পক্ষপাতের প্রশ্ন উঠতে পারে। এবং আমরা জানি যে ইসলামী ব্যাংকের যে মালিকানা পরিবর্তন করানো হয়েছিল, এটা জোরপূর্বক করানো হয়েছিল, এবং সেই পুরনো মালিকানা আবার ফেরত আসার বিষয়টি ঘটেছে। তো তার মানে কি? তার মানে কি একটা বেসরকারি ব্যাংককে নির্বাচনে সম্পৃক্ত করার এই চেষ্টাটা নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ হবে। তো এইরকম কাজকর্ম যদি করেন তাহলে রুহুল কবির রিজভী সাহেব যে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্ন লেজিটিমেট হয়ে যাবে, মানে সেই প্রশ্ন ভ্যালু পাবে। আর এর পাশাপাশি আরও কিছু কিছু জায়গা আছে, সেই সব জায়গা তো আমার কাছে মনে হয়েছে, যেমন আপনি যদি স্বাস্থ্য বিভাগে যান তাহলে যোগ্যতা মেধাকে মূল্যায়িত না করে সেখানেও রাজনৈতিকভাবেই আবার নতুন দলীয়করণ করা হয়েছে। নিয়োগ তো হয় নাই, কিন্তু দলীয়করণ করা হয়েছে, অর্থাৎ পদ পদবিতে আবার ওই একইভাবে যেভাবে আওয়ামী লীগ করেছিল ওই একই পদ্ধতি চালু করা হয়েছে। অর্থাৎ সিস্টেম বদল হয় নাই, লোকগুলি বদল হয়েছে, সুবিধাভোগীর চেহারা বদল হয়েছে, কিন্তু সিস্টেম একইভাবে চলছে। ডাক্তাররা জানে যে দলের ট্যাগ না থাকলে পরে বিভিন্ন দল যখন ক্ষমতায় থাকে তার পোস্টিং, প্রমোশন, ট্রান্সফার এগুলি হবে না। রাজনৈতিক নেতারা কেন পেশাজীবীদেরকে তাদের পদতলে রেখে পদসেবা করাতে চান, এই প্রশ্ন আমি আওয়ামী লীগের নেতাদেরকে করেছিলাম, তারা আমার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছিলেন। কিন্তু একই প্রশ্ন আমি এখনও যারা রাজনীতি করছেন তাদের কাছে করতে চাই। ডাক্তার আওয়ামী লীগ করে না, বিএনপি করে, জামাত করে না, জাতীয় পার্টি করে, এটা বেশি জরুরি, নাকি ডাক্তার ভালো চিকিৎসা করে সেটা বেশি জরুরি? বিড়াল ইঁদুর মারে কিনা সেটা বেশি জরুরি, নাকি বিড়াল আপনার বাড়িতে আপনার ক্যাট ফুড খায় সেটা বেশি জরুরি? আপনি পার্সিয়ান বিড়াল পালবেন, আপনি ক্যাট ফুড খাওয়াবেন, আর সেই
সেই পার্সিয়ান বিড়ালকে আপনি বাংলাদেশে দায়িত্ব পালন করতে দিবেন? মরে যাবে রাস্তায়। তো সেই রকম এই যে পেশাজীবী সম্প্রদায়, এই যারা পেশাগত কাজ করেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, যাদের বিদ্যাটা এবং মেধাটাই আসল জায়গা, যেটা থাকলে পরে মানুষ উপকৃত হবে, জনগণ উপকৃত হবে, সেটা না করে আপনি আপনার পার্সিয়ান বিড়ালদেরকে পদায়ন করেন, এটা তো ঠিক না। এ ক্যাট ইজ এ ক্যাট ওয়েন ইট অ্যাকচুয়ালি ডাজ ইটস রেসপন্সিবিলিটি। একটা বিড়াল যখন তার দায়িত্ব পালন করে তখনই সেটা বিড়াল। বিড়াল যদি ইঁদুর না মারে, ক্যাট ফুড খায় আর ক্যাট লিটারের মধ্যে বাথরুম করে, তাইলে ওইটা বিড়াল না, ওইটা আপনার ডেকোরেশনের জিনিস। আমি এখনও মনে করি যে চিকিৎসা সহ অন্যান্য যত পেশাজীবী কাজ আছে সেইখানে সম্পূর্ণভাবে দলীয়করণ বন্ধ না করা পর্যন্ত বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র শুধু না, জনগণের কাছে সরকারের সেবা এবং অন্যান্য যে সেবাগুলি আছে সেগুলো পৌঁছাবে না। এবং এটাই হচ্ছে আমার উত্তর, যে নির্বাচনকে যদি সত্যি প্রশ্নহীন করতে চাওয়া হয় তাহলে এই কোনো প্রাইভেট প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের লোকজনকে নিয়োগ না করে যাদের উপরে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ আছে সেই রকম লোকজনকে নিয়োগ দিতে হবে এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, যাতে করে দায়িত্বশীল পদে কখনো এরকম কোনো লোক না থাকেন যার পক্ষে বায়াসড হওয়া সম্ভব। জি, ধন্যবাদ। একটু ভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে চাই, যে সেন্ট মার্টিন ইস্যু নিয়ে একটা কথা জানতে চাই মনি আপা। দীর্ঘদিন সেন্ট মার্টিন দ্বীপ বন্ধ রেখেছে সরকার, এখন পর্যটকদের আবার সেখানে যাবার অনুমতি দেওয়ার জন্য একটি ইতিবাচক সিদ্ধান্ত এসেছেন। একটু জানতে চাই, দীর্ঘদিন বন্ধ রেখে এই বিধিনিষেধে কি অর্জিত হলো দেশের? দেখেন, এইখানে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। সেন্ট মার্টিন একটা অনেক দিন আগে থেকেই কখনো নিষেধাজ্ঞা, কখনো ছেড়ে দেওয়া, এবং এই সরকার, যে সরকার আছে সেই সরকার তো এটা নিয়ে জনগণের মধ্যে একটা মানে ভীত সঞ্চারিত তাদেরকে নিয়ে, যে তারা কখনো সেন্ট মার্টিনকে বন্ধ করে দিচ্ছে পরিবেশের নাম বলে, কখনো তারা চট্টগ্রাম পোর্টের উপর হস্তক্ষেপ করছে এবং বলছে জনগণকে বুঝাতে হবে কেন পোর্ট ছেড়ে দিতে হবে। তারপরে কখনো তারা নিরাপদ করিডোর, হ্যাঁ, এই করিডোরের নামে যা হয় অস্ত্র টস্ত্র আপ ডাউন করবে, এটাই স্বাভাবিক আমার মনে হয়। নইলে এটা চলছেই, এমনিতেই খাবার দাবার চলছে বা একটা রুট চালাচ্ছে, এই যে জিনিসগুলো। এবং কখনো আপনার পার্বত্য চট্টগ্রামের যে অবস্থাটা আমরা এখন দেখছি, এই যে যুদ্ধ, এই যে হত্যা, এই সব কিছু মিলায় আমার কাছে এটা একটা রহস্যজনক জায়গায়। সেন্ট মার্টিনের ছেড়া দিবে, বহু বছর যেতে দেওয়া হয় না, ওখানে কিছুই করা হয় না। আর এখন তো গত বছর তো সেন্ট মার্টিনও বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন শুনছি রাতে থাকতে পারবে না, 2 মাস দিনে থাকবে আর 2 মাস রাতে থাকবে, কিন্তু পারমিশন নিতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি। তো এই পারমিশন নিয়ে কেন থাকার জন্য, এবং তাদের বাজার সদাই যায় না ওইখানে, বুঝে নি ওটা একটা আলাদা দ্বীপ, ওইখানে এত চাষাবাদ হয় না, খাবার সংকট দেখা দিচ্ছে, আবার বঙ্গোপসাগরে মাছ ধরার একটা নিষেধাজ্ঞা চলছে। তো এমত অবস্থায় তারা কোথায় যাবে? তাদের আত্মীয় স্বজনকেও তাদের ওখানে যেতে দেওয়া হচ্ছে না, তাদের যে অন্য সাইডে আত্মীয় স্বজন আছে তাদের যেতে দেওয়া হচ্ছে না, সব মিলায়। এবং শুনি যে অন্য দেশের আপনার সেনা সদস্যরা ওখানে আছে, ওখানে প্রশিক্ষণ দিচ্ছে, ওখানে কিসের প্রশিক্ষণ সেটাও আমরা জানি না। সব মিলে আমার কাছে একটা রহস্যময় মনে হয়। মানে আমাদের তো পরিবেশ উপদেষ্টা বলেছেন যে পরিবেশের দোহাই দিয়ে তিনি বলেছেন যে পরিবেশকে ওখানে কাছিম, কচ্ছপের ডিম যাতে নষ্ট না হয়, তারপরে ওই যে কি ওই যে পানির নিচে যে থাকে যেটা, ওটার নাম যেন কি, কোরাল, প্রবাল শেষ হয়ে যাবে। এতদিন মানুষ গেছে, দুই একটা করে কোরাল হয়তো নিয়ে আসছে, এতদিন শেষ হলো না, হঠাৎ করে মনে হলো যে কোরাল শেষ হয়ে যাবে। কোরাল তো উৎপাদন হয়, প্রবাল। তো এই যে প্রবালটা আপনার এই সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে এটা একটা রহস্যের জায়গা। এবং বাংলাদেশের পতিত সরকার বলে গিয়েছিল, আমি যদি সেন্ট মার্টিনটা দিতাম তাহলে আমি থাকতে পারতাম। তো এটাকেও আমরা এই মুহূর্তে ফেলে দিচ্ছি না, কারণ এতদিন তো ছিল, স্বৈরাচারের মধ্যে থেকেই তো এতদিন ছিল, তাহলে হঠাৎ করে উনি এই কথা বললেন, তারপরে উনি নাই। তো এগুলো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে ওইদিকে বাংলাদেশের শাসকদের, বাংলাদেশের সচেতন মানুষদের, বাংলাদেশের বুদ্ধিজীবীদের ওইদিকে দৃষ্টি দেওয়া উচিত। এই কারণে আরও যে বার্মা অ্যাক্টটা যখন আমেরিকা করেছে, তখন বার্মা অ্যাক্টটাকে ফুলফিল করার জন্য তার আশেপাশের ঘাঁটি দরকার, অনেক কিছু দরকার। সেই বার্মা অ্যাক্টটাকে ফুলফিল করার জন্য যে এইটার দরকার না তা তো না, এটা একটা ইন্ডিভিজুয়াল দ্বীপ, এইখান থেকে অনেক কিছু করা যায়। তো সেইখানে আমরা তো ছোট্ট একটা দেশ, আমাদের এইটুকুই সম্বল,
আমাদের এত কোটি কোটি মানুষ, এর উপরে আবার রোহিঙ্গা আমাদের ঘাড়ের উপর চলে আসছে লক্ষ লক্ষ। সেইখানে সেন্ট মার্টিন একটা ফ্যাক্টর। সেন্ট মার্টিন নিয়ে হিসাব করা ভীষণভাবে রাজনীতিবিদদের জরুরি প্রয়োজন। এবং এইখানে যদি ভুলভাল ডিসিশন নেওয়া হয়, বাংলাদেশের কাছ থেকে বহু বছরের জন্য স্বাধীনতা কিন্তু ভঙ্গুর হয়ে যাবে। আমি অস্তমিত বলবো না, ভঙ্গুর হবে, যে এইটুকু আমি বলতে পারি। ধন্যবাদ। তুষার ভাই, সরকারের বিধিনিষেধ নানা আলোচনা সমালোচনা হয়েছে। মনিয়াপা যেটা বলছেন যে একটি দেশকে দ্বীপটি ব্যবহার করার জন্য এমনও আলোচনা কিন্তু এসেছে। তো তা না হলে সেন্ট মার্টিন নিয়ে সরকারের কেন এত লুকোচুরি? সরকারের সিদ্ধান্ত রহস্যজনক বলেও মন্তব্য করেছেন অনেকে। আপনার পর্যবেক্ষণ কি বলে? সরকার কিন্তু বারবার পরিবেশের কথা বলেছেন, যে সেন্ট মার্টিনে যা করা হচ্ছে সবই হচ্ছে পরিবেশ বাঁচাতে। এখন সরকারের যিনি পরিবেশ উপদেষ্টা, তার একটা বক্তৃতা আমি শুনেছি, সেখানে তিনি বলেছিলেন যে যেভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে তাতে নাকি সেন্ট মার্টিন সহ উপকূলীয় অঞ্চলের একাধিক জায়গা পানির নিচে ডুবে যাবে আগামী 2043 সাল বা 50 সালের মধ্যেই। তার মানে হাতে তো বেশি সময় নাই। তাহলে যেই দ্বীপ ডুবে যাবে সেই দ্বীপের জন্য এত অস্থিরতা তারা করছেন কেন? এটা হচ্ছে প্রথম কথা। এটা তো থাকবেই না নাকি 2050 সালে? ওই যে স্ববিরোধিতা, আমি আপনাকে বলেছি না, সকালে একটা বলে বিকালে একটা বলে। তারপরে হচ্ছে সেন্ট মার্টিন যদি আমাদের ট্যুরিস্ট স্পট হয়, তাহলে সেইখানে আমাদের আয়ের জন্যই ট্যুরিজম চালু করতে হবে। মানুষ সেই সব জায়গায় দেখতে আসে, মানুষ সেই সব জায়গায় দেখতে আসে যেটা সে আবার 2050 সালের পরে দেখতে পারবে না। তার মানে এটা আমাদের জন্য একটা অত্যন্ত ভালো পর্যটনের আয়ের জায়গা। তাহলে সেইখানে পরিবেশ বিষয়ক বিধিমালা প্রযুক্ত করে মানুষকে আরও সহজে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া উচিত। পৃথিবীতে এমন বহু জায়গা আছে যেখানে যাওয়ার আগে নাম লেখাতে হয়। যেমন আপনি যদি আফ্রিকাতে যান, অনেক দেশে কি বলে সাফারি হয়। তো সাফারি পার্কে প্রতিদিন কতজন লোক ঢুকবে এটা নির্দিষ্ট করা আছে, এবং এটাও বলা আছে ট্র্যাশ ইন ট্র্যাশ আউট, অর্থাৎ আপনি যা নিয়ে ঢুকবেন তাই নিয়ে বেরিয়ে যাবেন। আপনি সাথে করে যা নিয়েছেন কোনো কিছু এখানে ফেলে আসতে পারবেন না। আপনি চিপসের প্যাকেট কিংবা ধরেন এমনকি থুতুও বাইরে ফেলতে পারবেন না। সব কিছুই গাড়ির মধ্যে ডাস্টবিনে থাকবে, আপনি গাড়ির ভেতরেই থাকবেন। তো এই সব নিয়ম তো ওইখানেও চালু করা সম্ভব ছিল, যে আপনি ট্র্যাশ ইন ট্র্যাশ আউট করবেন। প্রতিদিন সেন্ট মার্টিনে কতজন লোক যাবেন সেটা নির্দিষ্ট করা থাকবে। সেন্ট মার্টিনে গেলে একটা পরিবেশ ফি দিতে হবে, অর্থাৎ আপনি ভুটানে গেলে কিন্তু এটা দিতে হয়, নেপালে গেলে দিতে হয়, যে আপনি পরিবেশ নষ্ট করছেন, অতএব টাকা দিতে হবে প্রতিদিন। তো সেই রকম ব্যবস্থা করা যেতে পারত। সেন্ট মার্টিনে দিনে যদি কেউ না থাকেন, ধরে নিলাম যে সেন্ট মার্টিনে রাত্রি যাপন করা যাবে না বা দিন যাপন করা যাবে না, যে কোনো একটা ধরে নেন, তাহলে সেই সব ক্ষেত্র পরিবেশ বান্ধব আবাসনের ব্যবস্থা সেখানে করা যেতে পারত। পৃথিবীতে বহু জায়গা আছে যেখানে পরিবেশ বান্ধব আবাসনের অনেক মডেল আছে, সেগুলি করা যেতে পারত। এমনকি সেন্ট মার্টিনের যে জলযানগুলি যায়, সেই জলযানগুলি যতটা সম্ভব পরিবেশ বান্ধব হওয়া যায় সেটা করা যেতে পারত। আর সেন্ট মার্টিনে যারা থাকেন তাদেরকেও এই পরিবেশ সংরক্ষণের কাজে সরকার নিয়োগ করতে পারতেন। কচ্ছপের ডিম সরকারি লোক গিয়ে পাহারা দিবে কেন? কচ্ছপের ডিম তারাই বাঁচাতেন। কিংবা ধরেন প্রাণী জগৎ, সামুদ্রিক যে প্রাণী জগৎ সেখানে বিপন্ন হচ্ছে, সেন্ট মার্টিনের লোকজনই সেটার যত্ন নিতেন, কারণ তারা তো জানেন এটা দেখতেই লোকজন আসে। তো যেমন আফ্রিকাতে বহু জঙ্গল আছে যেখানে বাঘ, সিংহ, ছাগল, গরু ওই এলাকার লোকেরাই যত্ন নেয়, কারণ তারা জানে এটার জন্য আসে। তো এইরকম আমরাও তো করতে পারতাম। সেই সব না করে আপনি দেখেন কি কথা উঠছে, ওইটা নাকি কাকে লিজ দেওয়া হবে, ওইখানে নাকি সৈন্যবাহিনী বসবে, এইটা হবে সেটা হবে। আমি এখনও বিশ্বাস করতে চাই না যে এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের অন্তর্বর্তী সরকার নিচ্ছেন এত অল্প সময়ের মধ্যে, এবং এই সিদ্ধান্ত যে অত্যন্ত ভয়ঙ্কর হয়ে দেখা দিবে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে, সেটা বোঝার ক্ষমতা আর কারো না থাকলে অন্তত আমাদের প্রধান উপদেষ্টার আছে বলে আমি বিশ্বাস করি। তিনি কিন্তু এর আগে একাধিক কমিটিতে ছিলেন, যে কমিটিতে রোহিঙ্গা সমস্যা এবং এই আরাকান সংক্রান্ত সমস্যায় তিনি এরকম আন্তর্জাতিক কমিটিতে তিনি ছিলেন। এইবারও তিনি জাতিসংঘের মহাসচিবকে এখানে এনে আমাদেরকে কথা দিয়েছিলেন আগামী রমজান মাসে সেখানে ঈদের নামাজ রোহিঙ্গারা পড়বেন। এখন আমি জানতে পারছি যে রমজান মাসের আগে নির্বাচন হয়ে যাবে, ফলে ঈদের নামাজ যদি এখানে কেউ পড়েও সেটা আমাদের প্রধান উপদেষ্টা পড়বেন কিনা এই ব্যাপারে একটা সন্দেহ চলে এসেছে। ফলে এই যে তিনি কথাবার্তা বলেছিলেন যে কোরবানির ঈদের আগে যেহেতু নির্বাচন হয়ে যাবে, তাহলে কোরবানির ঈদে কে ওখানে ঈদের নামাজ পড়বে, এটা কিন্তু এখন আরো একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। যে বাংলাদেশের ভূখণ্ডে এত বিধিনিষেধ কেন নিজ দেশের নাগরিকদের জন্য? সেখানে আবার অনুমতি নিয়ে নাকি যেতে হবে, বিধিনিষেধ থাকতে পারবেন না, কারণ ওখানে যেতেই কিন্তু আপনি যদি সকালে ওখানে নৌযান দিয়ে যান তাহলে যেতে যেতে আপনার দুপুর
প্রায় শেষ বিধিনিষেধ হয়ে থাকতে যাবে। পারে, আমাদের তো সুন্দরবনে প্রবেশের তাহলে সেখানে ঘুরবে কখন, আবার ব্যাক করতে হবে? না, ঘোরাঘুরি বলেন আর যাই বলেন ওইটা কিন্তু প্রিরিকুইজিট না। একটা প্রাকৃতিক সম্পদকে টিকিয়ে রাখা হচ্ছে প্রথম প্রায়োরিটি, প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। সেন্ট মার্টিনকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, সেন্ট মার্টিনের অস্তিত্ব টেকাতে হবে, সেটার জন্য যা করা প্রয়োজন সরকার করবেন। আপনি যে প্রশ্নটা করেছেন দেশের নাগরিক যেতে পারবেন না কেন, দেশের নাগরিক যেতে পারবেন, কিন্তু সেখানে নিয়ম প্রযুক্ত হতে পারে, এতে কোনো অসুবিধা নাই। যেমন সুন্দরবনে আমরা যে যাই, আমরা কিন্তু সুন্দরবনে নিয়ম মেনেই যাই। আমরা কি সুন্দরবনে ঢুকতে পারি? সেন্ট মার্টিন তো একই জিনিস তো আপনার বাসিন্দা আছেন। না, সুন্দরবনেও বাসিন্দা আছে। আপনি বাসিন্দা বলতে শুধু মানুষ বুঝেন কেন? বাঘ বাসিন্দা না, বানর বাসিন্দা না, হরিণ বাসিন্দা না? আমাদের মাইন্ডসেটে প্রবলেম আছে ভাই। আমরা সবসময় ভাবি মানুষই একমাত্র এই পৃথিবীতে বাস করে, আর কেউ করে না। এই বাঘ বাঁচাতে, এই হরিণ বাঁচাতে, বানর বাঁচাতে, সুন্দরবনের জীববৈচিত্র্য বাঁচাতে, গোলপাতা, মধু, মৌমাছি বাঁচানোর জন্য মানুষের ওখানে প্রবেশ করা অন্যায়। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে একেবারে সুন্দরবনের ধার ঘেঁষে। তার মানে সুন্দরবনের জীববৈচিত্র্যকে সরকার বিপন্ন করে উন্নয়ন করেছে। আবার সুন্দরবনে যেতে কিন্তু আপনি যেতে পারবেন না, কিন্তু পারমিশন নিতে হয়, কিন্তু সুন্দরবনে আপনি ইচ্ছা করলে ঢুকতে পারবেন না। ঠিক একইভাবে আমি মনে করি সেন্ট মার্টিনেও নানান নিয়ম থাকতে পারে, কিন্তু সেই নিয়মে প্রায়োরিটি পাবে জনগণ। আগে জনগণ যাবে, বাংলাদেশের মানুষ যাবে, তারপরে বিদেশিরা। ওখানে যদি বিদেশিরা যেতে পারে, আমরা যেতে না পারি, এটা হচ্ছে প্রথম আপত্তি। দ্বিতীয় আপত্তি হচ্ছে এই নিয়ম কানুনগুলি কি জনবান্ধব? এই নিয়ম কানুনগুলি কি ওইখানে যারা বাসিন্দা তাদের জন্য বন্ধুত্বপূর্ণ? তাদের আয়ের উৎস কি? সেই বিকল্প আয়ের উৎস তৈরি না করে দিয়ে তাদের যে পর্যটন এবং থাকতে দেওয়া এবং এই যে খাওয়া দাওয়া করানো, এগুলোর ভিতর দিয়ে তারা যে আয়টা করতেন, সেই আয়টা বন্ধ করে দিয়ে তাদেরকে যদি ওইখানে এমন একটা অবস্থা তৈরি করা হয় যে তারা দ্বীপ ছেড়ে চলে আসতে চান, দ্বীপটা জনশূন্য হয়ে যায়, সেইটা হচ্ছে অন্যায়। আপনি এমন কোনো আইন করতে পারবেন না যেখানে বাঘও বাস্তুচ্যুত হয়, মানুষও বাস্তুচ্যুত হয়, কচ্ছপও ডিম পারতে পারে না, মানুষও বাচ্চা পয়দা করতে পারে না। এরকম আইন আপনি করতে পারবেন না। আইন করলে সকলের কথা মনে রেখে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যে পরিস্থিতিতে সেন্ট মার্টিনের আদি বাসিন্দারা সেখানে থাকতে পারবেন এবং সেন্ট মার্টিনের যে লিমিটেড পর্যটন সেটাও চালু থাকবে। প্রয়োজনে সেই পর্যটনের খরচ বেড়ে যাবে এবং সেন্ট মার্টিনের যে জীববৈচিত্র্য এবং পরিবেশ সেটাও বাঁচবে, কিন্তু সেন্ট মার্টিন বিদেশিদের কাছে ইজারা দেওয়ার যে প্রশ্ন সেটা থাকবে না। বাংলাদেশের কোনো ভূখণ্ড, এটা সেন্ট মার্টিন বলে না, বাংলাদেশের কোনো ভূখণ্ডের 1 ইঞ্চি, সমুদ্র সীমার 1 ইঞ্চি, আকাশ সীমার 1 ইঞ্চি, এটা কোনোভাবেই বিদেশিদের কাছে দেওয়া যাবে না। এইটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ম্যান্ডেট। এইটা এই যে 24-এর যে আন্দোলন সেটারও ম্যান্ডেট। কেন এটা? কারণ বাংলাদেশের সেনাবাহিনী এই ভূমিকে প্রতিরক্ষা করার দায়িত্ব নিয়েছে। বাংলাদেশের বিমান বাহিনী এই আকাশ রাখিব মুক্ত বলেছে না? বাংলাদেশের নৌবাহিনী আমাদের সমুদ্র সীমাকে প্রতিরক্ষা করবে এবং নিরাপত্তা দিবে, এটা তাদের শপথ। সেইখানে কোনো বিদেশি শক্তির টুপি এবং অন্তর্বাস কিছুই থাকতে পারবে না। জি, ধন্যবাদ আপনাকে। মনে যাবার আগে সর্বশেষ একটি প্রশ্ন করতে চাই। জাতিসংঘে তো আপনারা গিয়েছেন, আপনাদের প্রতিনিধি গিয়েছেন, সবশেষে আপনাদের কি মনে হলো, কি অর্জিত হলো অথবা কি অর্জন হলো না? দেখেন, জাতিসংঘ তো একটা সমিতি, সারা বিশ্বের সমস্ত দেশদের নিয়ে একটা সমিতি। সেখানেও মানুষ বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করে। কোনো ইন্টারন্যাশনালি কোনো দেশ কোনো সমস্যায় ফেললে বা নিজেরা বিপদগ্রস্ত হলে সেইখানে তারা বলে। তো এইখানে যারা সাথী হয়ে গেছেন প্রধান উপদেষ্টার সাথে, তারা তো দেখতেই গেছেন, তাদের তো আর অন্য কোনো কাজ থাকে না আমার জানা মতে। যদি কোনো আভ্যন্তরীণ কোনো মিটিং থেকে থাকে সেটা দেশেও হতে পারতো। ওখানে তো আমরা এমন কিছু দেখলাম না, কিছু আপনার অপমানের কিছু বুলি ছাড়া আর কিছু দেখিনি আমি, আমার কাছে এরকম মনে হয় নাই। তা এটা একটা জিনিস যে একটা উপদেষ্টা উনি বুঝিয়েছেন যে সব দল আমার সাথে আছে, সারা বিশ্বকে বোঝানোর চেষ্টা করেছেন। যেহেতু উনি ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, উনি ইন্টারন্যাশনালকে এটা বুঝাতে চেয়েছেন। ওই যে বলেন না যে পাগলের সুখ মনে মনে, মনে মনে উনি সুখী হলে তো ভালো। আর যারা গিয়েছেন তারাও কি মনে করে গিয়েছেন যে ডেকেছে যাই, ইলেকশনের আগে আর কোনো দ্বন্দ্ব টন্দ্বতে না জড়াই। আমি ছোট্ট ব্রেনে এটুকু আমার মনে হলো। কারণ গিয়ে যে প্রাপ্তি কি ছিল, আমি তো এরকম কোনো প্রাপ্তি দেখিনি ওখানে, যে প্রাপ্তি বাংলাদেশের জন্য সামনের কোনো কিছু বয়ে আনতে পারে। ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদেরকে। সময় সংকুলন না থাকার কারণে আরও অনেক কিছু জানা ছিল, যদি সময় থাকতে তাহলে আরও প্রশ্ন ছিল, কিন্তু সেই সময়টা হচ্ছে না। ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এই পর্যন্ত। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।